কলকাতার এক ছোট্ট শহর, খুবই প্রাণবন্ততা, যেখানে সকালবেলাটা শুরু হয় অন্যরকমভাবে। সেই জায়গাতেই বাস হচ্ছে এরিকের। এরিক এক অদ্ভুত চরিত্রের একটি 16 বছর থেকে 17 বছরের ছেলে। থাকে মায়ের সাথে। মা যে শুধুমাত্র নির্ভরশীল পেনশনের অর্থ আর কিছু সেলাইয়ের কাজের পরে। এরিক বই পড়তে খুব ভালোবাসে ছোটবেলা থেকে। এই নেশাটা ওর আসে ওর বাবার থেকে। উনিও ছিলেন একজন লেখক। সবটাই দুর্ভাগ্যের হাতছানিতে। কিন্তু বাবা না থাকলেও বাবার সেই গিফটেড জিনিসটা ওর কাছে রয়ে যায়। বই পড়ার নেশা, নতুন নতুন সমস্ত রকমের লেখা। আর যখনই সে বই পড়তে বসে তখনই এরিক এক শান্ত সমুদ্র হয়ে যায়। না হলেই এরিক থাকে অদ্ভুত এক বিচলিত। মায়ের সঙ্গে এরিকের সম্পর্কটা বন্ধুত্বের মতো। আস্তে আস্তে করে বড় হচ্ছে যেহেতু, যার জন্য এরিক চিন্তা করে যে কিভাবে এবার নিজেকে আস্তে আস্তে করে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে গিয়ে মায়ের পাশে সহযোগিতা করবে। হ্যাঁ, ওদের জীবনেও কিন্তু একটা আলাদা চরিত্র আছে। সেই চরিত্রটাকে সারি, একজন 18 বছরের একটি তন্নি। এরিকের সাথে সম্পর্কটা বহু বছর ধরে, কিন্তু এরিক প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে কিন্তু ওর এই লেখাজোখা, ওর এই গল্প পড়া, নানান রকমের রহস্য জিনিস খুঁজে বেড়ানোর ভেতর। আর সারি ও ব্যস্ত থাকে ওর নিজের মা বাবা এবং বাদবাকি পরিবারের সাথে। মাঝখান থেকে একাকী হয়ে ওঠে এরিকের মা। কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে? নতুন লাইফস্টাইল। কলকাতার মতো এত সুন্দর একটা প্রাণবন্ত শহরেও যে এইরকম একটা গল্প থাকতে পারে ভিউয়ার্স, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে আছে, বাস্তব যেখানে কথা বলে সেখানেও কিন্তু অনেক কিছু থাকে। আর এই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু এই টিএম স্টুডিও, ব্ল্যাক ইনভেনশন, টক্সিক মিথ যেই বলুন না কেন, প্রতি মুহূর্তে কিন্তু নিজেদের মোটিভেশনে নিয়ে আসে আপনাদেরকে জানান দেওয়ার জন্য। প্রতিটা কিছুতেই রয়েছে কিন্তু একটা শিক্ষা, একটা বাক্য। কারণ আমরা কিন্তু জানি যে আমরা এক বচনে পড়েছি কি, যে আদিতে ছিল কিন্তু বাক্য, আর বাক্যে ছিল কিন্তু ঈশ্বর। কিন্তু এই জিনিসগুলো বর্তমান সময়কার মানুষ না আদিতে রেখেছে না অন্তে রেখেছে, শুধুই অর্থ খুঁজে বেড়াচ্ছে। প্রেক্ষাপটে আসি। এরিক সেদিন সকালবেলা এরিক তার মাকে ডেকে বলল, মা আজ কিন্তু আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, আমি একটা জায়গায় কিন্তু কাজের খোঁজ পেয়েছি। মায়ের প্রশ্ন, পাল্টা উত্তর, মানে কতটুকু বয়স যে তোর এখন, যে তুই এখন কাজ খুঁজতে যাবি? এরিকের মুখে কিন্তু উঠে আসে একটা শব্দ, মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো মা, বড় হচ্ছি, বড় করতে দাও। কে আছে তোমার আমি ছাড়া? মা বলে ওঠে, প্রভু আছে। সব সময় তুমি তোমার বাবার মতোই কিন্তু প্রভুকে স্মরণ করবে। এরিকের দৃঢ় বিশ্বাস ছিল, আছে, কিন্তু কোনো একটা জায়গায় যেন একটা চঞ্চলতা কিন্তু ওর ভিতরে কাজ করত। প্রভু আছেন? কোথায় আছেন? কোথায়? সবসময় একটাই কথা বলতো যে সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই, আমার মুখ সর্বদাই কিন্তু প্রশংসা করে ওনার। হে বিনীত লোকেরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি, তোমরা শোনো, সুখী হও, আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা করো, এসো তার নামের সম্মান করি। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ।
প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। এরিক প্রে করতে থাকে আর সব সময় ভাবতে থাকে এই বোধহয় নতুন কোনো সকাল ওর সামনে উদ্ভাসিত হবে, নিশ্চয়ই আসবে। অগাধ বিশ্বাস, অগাধ বিশ্বাস। সেদিন ও একটা ইন্টারভিউয়ের কলে বেরিয়ে পড়ে, বয়সটাকে গোপন রেখে। অনেকদিন ধরেই কিন্তু এরিক চেষ্টা করছিল, বেরোতে যাবে কি হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে কলিং সারি। ফার্স্টে ভাবছিল যে বেরোনোর সময় ফোনটা কেটে দেবে বা মাকে বলবে যে বলো আমি বেরোচ্ছি, আমি এখন ফ্রেশ হচ্ছি, কিন্তু ফোনটা ধরে। জিজ্ঞেস করাতে ওই নর্মালি একই রকমের প্রশ্ন ভেসে আছে, কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাবে, এটসেট্রা এটসেট্রা। এরিক এর থেকেও বেশি কিছু এক্সপেক্ট করতে থাকে, অনেক কিছু এক্সপেক্ট করে। ভিউয়ার্স, সমাজটা কিন্তু নতুনত্বের ছোঁয়া লেগে রয়েছে, অনেক কিছু আশা হতেই পারে, সেই হাওয়া থাকতেই পারে। যদি এখানে আমরা বলি যে প্রভু আছেন, তো সত্যিই প্রভু আছেন, আছেন মানে অগাধ বিশ্বাস উনি আছেন। এরিক প্রচণ্ড পরিমাণের বিশ্বাসী এক ছেলে। আস্তে আস্তে করে উপযুক্ত মানুষ হওয়ার জন্য ও কিন্তু ওর প্রতিটা পদক্ষেপ এগোতে থাকে। সঙ্গে রয়েছে ওর মা, ওর নতুন জীবন। সারি কি কিছুই বুঝতে পারে না, সারিকে বারবার বোঝানোর চেষ্টা করে। আর সারির কিন্তু একটাই কথা কিন্তু বারবার আসে, আমি জানি, আমি বুঝি, কিন্তু সারি কিন্তু বোঝে না। আর সেটা কিন্তু এরিক ভালো বোঝে। কি অদ্ভুত ম্যাজিক্যাল কথা না? ও বোঝে না, কিন্তু এরিক কিন্তু সেটা বোঝে যে ও বোঝে না। বাট সারি কিন্তু এটা বোঝে না যে এরিক কি বুঝতে আর বোঝাতে চায়। তো যাই হোক, এরিক সেদিন বেরিয়ে পড়ে এবং কলকাতা শহরের এক 34তম বিল্ডিংয়ে ওর একটা ইন্টারভিউ কল থাকে। সেইখানে যাওয়ার পর, ইন্টারভিউ শেষ হওয়ার পর ও প্রচণ্ড বিধ্বস্ত হয়ে যায়। কারণ ইন্টারভিউতে শুধুমাত্র ওকে জিজ্ঞেস করা হয় যে পড়াশোনা নিয়ে, বাস্তব অভিজ্ঞতা আর বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কোনো উচ্চ বাচ্যই তাদের মুখ থেকে ভেসে আসে না। এরিকের এইরকম ধরনের মানবিকতাহীন মানুষদের সঙ্গে থাকতেই ভালো লাগে না। এরিক ছিল অন্য ধরনের ছেলে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই চিন্তা করে, এবার আমি কি করবো প্রভু। ইন্টারভিউটা দিলাম, বাট আমি স্যাটিসফাইড নই এই ইন্টারভিউয়ের জন্য। আমি জানি না যে এর পরের ইন্টারভিউ কি হবে বা কিভাবে আসবে। সত্যি কথা, এরিক ভাবছে, চিন্তা করছে যে কি করবে। কোনো রাস্তা এরিক কিন্তু খুঁজে পায় না। ওর মধ্যে নেগেটিভিটি কাজ করতে আসে। ও ওই নেগেটিভিটি নিয়ে আস্তে আস্তে করে মেন রোডে আসার পর উল্টো দিকে ক্রস করে চলে যায়। রাস্তা ধরে বাড়ির দিকে না, ময়দানে বিশ্বস্ত এবং প্রশস্ত রাস্তা, বিশাল চড়া রাস্তা ক্রস করার পর যখন রেস কোর্সের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়, সুন্দর একটা হাওয়া কিন্তু ওকে খেলে যায়। ওর মনে বারবার প্রশ্ন উকি দিতে থাকে। এখনো পর্যন্ত মোবাইলের স্ক্রিনে মায়ের ফোন চলে এলো, বাট তার কিন্তু একবারের জন্য ফোন করল না। তার মনেও পড়ল না যে একবার অন্তত এরিককে জিজ্ঞেস করি যে এরিক কি করছে, এরিক এখন কোথায় আছে। কিন্তু বহুবার কিন্তু এরিক ওকে নক করে গেছে। একদিকে কাজ, বিধ্বস্ত মানসিকতা, আর একদিকে হয়তো বিধ্বস্ত ভালোবাসা। কেউ কি ওর ফিলিংস নিয়ে কি ভাবেও না? প্রভু, তুমিও কি একবারও ভাবো না আমার ফিলিংস নিয়ে? তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্জানো, তোমাকে তো এত বিশ্বাস করি। বলো, প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের কথা শুনবেন, সংকট থেকে তিনি উদ্ধার করবেন। প্রভু বলেছেন বচনে, প্রভু জানিয়েছেন, ও পড়েছে, ও বইতে পড়েছে, ও সেই পবিত্র
গ্রন্থ বাইবেলে প্রতিটা কথা ও পড়েছে এবং অগাধ বিশ্বাস যে প্রতিটা কথা মিথ্যা নয়, সত্য। এবং ও সেই সত্যকে কিন্তু বাড়ির ভেতর খুঁজে পেয়েছিল এবং সেই সত্যকে নিয়েই কিন্তু ওর দিনের শুরু হয়। কারণ সত্যের পরেও বিশ্বাসী, প্রভুর পরেও বিশ্বাসী, প্রচুর 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 নির্ভর করে। ওর বাবাও একটা সময় কিন্তু এইভাবেই কিন্তু নিজেকে নাকি তৈরি করেছিলেন, আর এরিককেও কিন্তু সেই শিক্ষাটা কিন্তু দিয়ে গেছেন। ও ভাবতে থাকে আর শুধু ভাবতে থাকে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভেঙে পড়ে এবং মনে মনে এটাই ভাবতে থাকে, আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম প্রভু, আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনাও করেছিলাম যে হে ঈশ্বর, আমি উচ্চস্বরে ডাকছি, আমার কথা শুনুন। আজ আমি খোলা আকাশে উচ্চস্বরে ডাকছি, প্রভু আমার কথা শুনুন। আমি আর পাচ্ছি না, আমি কেঁদে পড়ছি, আমি আর পাচ্ছি না, আমি ভেঙে পড়ছি ঈশ্বর, আমি ভেঙে পড়ছি। এরিক হাঁটু গেড়ে বসে সেই তৃণলতা ঘাসের মাঝখানে প্রচণ্ড বেশি পরিমাণে কাঁদতে থাকে, ফুপিয়ে ফুপিয়ে। মোবাইলটা হাত থেকে মাটির মধ্যে রেখে দেয়, কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে দেয়। গলা শুকিয়ে তখন কাঠ, কোনো জায়গার থেকে কোনো আর কিছু এরিক খুঁজে পায় না যে কীভাবে এগোবে, কি বলবে। মাকে গিয়ে আবার বলবে নেগেটিভের কথা, সেই শব্দটা না। কি করব বুঝে উঠতে পারে না। আর ঠিক সেই মুহূর্তে ঘন মেঘে জলসিঞ্চন হলো, উঁচু মেঘে দারুণ বিদ্যুতের তীর সারা মেঘে মেঘে ঝলক দিল, গুরু গুরু গর্জনে বজ্রধ্বনি হলো, আর পৃথিবী যেন শিহরিত কম্পিত হলো। মনে হলো কোনো এক ভারী কণ্ঠস্বর, কিন্তু বড্ড স্নিগ্ধ কণ্ঠস্বর ওর সামনে এসে কিছু বলল। এরিক, ডুমুর গাছ দেখে শিক্ষা নাও। কচি ডালে যখন নতুন পাতা হয়, জানবে গ্রীষ্মকাল এসে গেছে। ঠিক সেই রকম যখন তোমরা এসব দেখবে, তখন বুঝবে যে সেই মানবপুত্রের পুনরাগমনের সময় এসে গেছে। ওঠো, আকাশ আর পৃথিবী বিলুপ্ত হলেও আমার এই বাক্য বিলুপ্ত হবে না। ঠিক যেভাবে জলের দিকে তাকালে নিজের মুখ দেখা যায়, ঠিক সেইভাবে মানুষের মনের দিকে তাকালে কিন্তু তার স্বরূপ চেনা যায়। এরিকের প্রশ্ন ভেসে আসে মনে, প্রভু তাহলে কি আমি কিছুই পাবো না? আমি কি কিছুই পাবো না? সারাটা সময় ধরে কি খালি এই নেগেটিভ নেগেটিভ নেগেটিভ? না কোনো শিল্পত্বের ছোঁয়া, না কোনো আর্টিস্টিক, না নিজের চাকরি, না নিজের কাজ। বয়সের তারতম্যতে এসে একটা জায়গায় বাধা দিয়েছি। আপনি বলুন প্রভু, আমি কি করব? আপনি আমাকে রাস্তা দেখান, আপনি আমাকে রাস্তা দেখান। আমি সেই রাস্তা দেখতে চাই। বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে তখন কেটে দিয়ে যাচ্ছে। প্রভু তার লোকদেরকে সেই সময় শক্তি দেন, তিনি তার লোকদেরকে শান্তি দিয়ে তখন আশীর্বাদ করেন। আর ঠিক সেই সময় প্রভু বড় বড় এরস গাছের ভেঙে যাওয়া টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে দেন। প্রভু এসছেন, প্রভু এসছেন। হে ঈশ্বর সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা করো, তার শক্তি আর মহার প্রশংসা করো। এরিক ভাবতে থাকে কি করবে, কোনো দিশা খুঁজে পায় না। কোনো রকমে সেখান থেকে বাস ধরে এরিক বাড়ি পৌঁছায়। বিধ্বস্তভাবে দরজা খুলে ঢোকার পরেই কোনো রকমের চোখে মুখে জাস্ট জল দিয়ে এরিক চলে যায় টেবিলের সামনে। হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে, ফুপিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। মা এরিককে জড়িয়ে ধরে, মাও কাঁদতে থাকে। কি হয়েছে বাবু, তুই আমায় বল, কেন এরকমভাবে কাঁদছিস বাচ্চাদের মতো? তুই না বলেছিস তুই অনেক বড়? তাহলে কেন কাঁদছিস? তুই তো সব, তোকে দাঁড়াতে হবে। তোকে বলেছি না যে প্রভুর প্রতি অগাধ বিশ্বাস রাখ?
এরিক, এরিক, মা বিশ্বাস তো আছে মা, প্রভুর পরে অগাধ বিশ্বাস, তোমার পরে অগাধ বিশ্বাস, কিন্তু মা আশেপাশে কত মানুষ রয়েছে জানো মা, তারা এই বিশ্বাসকে নিয়ে ছেলে খেলা করে। নিজের মানুষ, ওই সারি যার অপেক্ষায় সারাদিন ধরে পড়েছিলাম না মা, সেও বোধহয় আমাকে বিশ্বাস করতে পারলো না যে আমি দাঁড়াতে পারবো কি পারবো না। বলতে পারো মা যে আমার কি দোষ? আমি প্রভুকেও জানিয়েছি, প্রভু আমাকে বলেছেন, উনি আমাকে দিক নির্দেশ দিয়েছেন, আমি সেই মার্গ হয়তো খুঁজে পাবো। আমি প্রভুর কাছে বারবার বারবার কেঁদে আমি প্রভুকে জানিয়েছি, প্রভু প্লিজ, প্রভু প্লিজ, প্রভু প্লিজ দরজা খুলো, প্রভু ডাকে সাড়া দাও, প্রভু আমি আর পাচ্ছি না, আমার মাকে যে আমি ছাড়া আর কেউ দেখার নেই এই পৃথিবীতে, আমাকে কাউকে দেখতে হবে না, কিন্তু আমি আমার মাকে দেখতে চাই। আমার মায়ের অনেক কষ্ট, অনেকটাই কষ্ট, দরকার নেই। এই কথা কনভারসেশন চলছে চলছে চলছে, কেঁদেই চলেছে। ঠিক সেই সময় সেই মুহূর্তেই বাড়ির কলিং বেলে এরিকও চমকে গেছিল। ওর মা গিয়ে দরজাটা খুলতেই বাইরের ঘর থেকে চিল্লিয়ে উঠল, এরিক, এরিক। হ্যাঁ মা বলো, সারি এসছে। সারি? সারি আসার পরেই এরিককে জিজ্ঞেস করল, কি ব্যাপার? তুমি মনে হচ্ছে আমার আশাটাকে ঠিক সেইভাবে নাওনি। এরিকের প্রশ্ন। আমিও অনেক আশা করেছিলাম সারি, যে একটা অন্তত তোমার ফোন আমার অন্তত মোবাইলের স্ক্রিনে আসবে, বাট থাক সারি, আমি এই ব্যাপারটা নিয়ে আর তোমাকে বোঝাতে চাই না। ভেবো না যে আমি তোমাকে কোনো রকম ঝগড়ার সুরে কথা বলছি। আমি আগেও যেভাবে বলেছি ঠিক এখনও সেভাবে বলছি। সারি, সময় এখনও আছে, এখনও আছে। এরকম যেন কোনোদিনও না হয় যে তুমি সেই কলিং বেলটা বাজালে আর দরজাটা খুললো কি খুললো না সেই অপেক্ষা করে করে তোমাকে আবার না চলে যেতে হয়, আর তুমি চোখের সামনে দেখবে তোমার এই এরিক একদিন তোমার থেকে অনেক দূরে হয়তো কোনো একটা জায়গায় চলে গেছে, যেখানে হয়তো সারি নেই, বাট সেখানে হয়তো দ্য পিস অফ হেভেন রয়েছে, এক আলাদা স্বর্গীয় শান্তির জায়গা আছে। আমি কিন্তু এই রকমই জায়গা কিন্তু খুঁজতে বেরিয়েছিলাম, আর সেই সময় কিন্তু তোমার আঙুলের ছোঁয়াটা পাই। বাট সারি, থাক, তোমাকে মনে হয় আমার এই বোঝানোটা ঠিক এই মুহূর্তেকার জন্য বড্ড বেমানান লাগছে সারি। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, হয়তো খুব কষ্ট পাচ্ছিলাম তো সব কিছু না পাওয়ার জন্য, তার একটা হালকা আঁচ হয়তো তোমাকে আজকে ছুঁয়ে গেল। সরি সারি, সরি, কিছু মনে করো না। সারি ওখান থেকে জাস্ট রিটার্ন যাবে কি ঠিক সেই মুহূর্তে ওর মা হঠাৎ ঘরে ঢুকে বলল, এরিক, মেয়েটা কিন্তু অনেক দূর থেকে এসছে। হ্যাঁ মা, আমি জানি, আমি জানি মা, আমি জানি, বাট মা প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে চাও, আমাকে সেটাই দাও। পারলে তুমি আমাকে এক গ্লাস জল দাও, আর দরজাটা একটু বন্ধ রাখো, আমাকে এখন ডিস্টার্ব করবে না। সারি, তুমি বরং এখন প্রতিদিনকার মতো বাড়িতে গিয়ে এখন বিশ্রাম নাও, যখন সময় হবে আমি তোমাকে কল করে নেব। সারি বড্ড অপমান বোধ নিয়ে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যায়, কিন্তু সে কিন্তু বোঝে না যে প্রতিদিনকার একটা অদ্ভুত রকমের চাপা কষ্ট কিন্তু এরিকের ভেতরে ছিল, যেটা সেই দিনকে অনেক কিছু না পাওয়ার জ্বালাকে কিন্তু ছাপিয়ে গেছিল। এরিক কিন্তু প্রতিদিন 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 কিন্তু এরিক মরছিল এই কষ্টে, আর সেই দিন কিন্তু এরিক একদিনের জন্য বা একটা ঘন্টার জন্য কিন্তু বেঁচে উঠেছিল এই কথাগুলো বলবে বলে।
যেগুলো কোনোদিনও ভাবেওনি যে ও বলতে পারবে, তাও আবার কাকে? সারিকে। সারি, যার এক অর্থ হচ্ছে রাজকুমারী। কে বুঝবে? কেউ বুঝবে না, কেউ বুঝবে না। শুধুমাত্র একমাত্র আমার এই মনের কষ্টটা না একমাত্র একজনই বুঝবেন, স্বয়ং প্রভু। প্রভু ছাড়া কেউ বুঝবে না। এই নিয়ে রাতও বাড়ছে, চিন্তাও বাড়ছে। কোনো রকমে সেই বিধ্বস্ততা তখনও কাটিয়ে উঠতে পারিনি এরিক। খেয়ে দিয়ে জাস্ট দরজাটাকে বন্ধ করে কিছুক্ষণ ঘরে পায়চারি খেতে খেতে ওই হাঁটুকের এই টেবিলের সামনে এসে জাস্ট বাইবেলটাকে খোলা রেখে এরিক কখন যে ওর চোখ বন্ধ হয়ে যায় জানে না। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আচমকা দেখে ঘরের দরজাটা খুলে যায়, আর একজন অদ্ভুত আলোর মধ্যে এক ব্যক্তি ওর ঘরে এসে প্রবেশ করে এবং ওকে খুব শান্ত কণ্ঠে ওকে ডাকে, এরিক, মাই সন এরিক, এরিক, এরিক। কে? কে আপনি? এরিক, তুমি হয়তো আমাকে বারবার ডেকেছ, বারবার ডাকো, ওঠো, বিধ্বস্ত হয়েও না। আমি তো বলেছি যে আমি তোমাদের রক্ষার ঢাল হব। ওঠো, উঠে দাঁড়াও। এরিক খুব শকড হয়ে যায়। এরিক তখন বলে, প্রভু। তুমি ঠিকই বলেছ। তুমি তাকে দেখছো, তিনিই তোমার সঙ্গে কথা বলছেন। সত্যি? একদম সত্যি। সে বলল, বিশ্বাস করছি প্রভু, বিশ্বাস করছি। হ্যাঁ, তোমাকে প্রমাণও দেব। আমি বিচারের জন্য এই জগতে কিন্তু আগমন করেছি, যেন যারা দৃষ্টিহীন তারা যেন হয় দৃষ্টিবান, যারা দৃষ্টিবান তারা যেন হয় দৃষ্টিহীন। আশা করি আমার এই বচন এরিক তুমি বুঝতে পারছো। চোখ থাকতেও যে মুক্তকে চিনতে পারে না, তার চোখের মধ্যে একটা ছোট কানা পড়লে তখন সে জানতে পারে চোখের মাহাত্ম্যটাকে। এরিক, উঠে দাঁড়াও। তোমাকে একটা কথা আমি যাওয়ার আগে শুনিয়ে যাই, এটা সবসময় মনে রাখবে। জানো কি, তারা বিশ্বাস করতে পারেনি, কেননা তিনি চক্ষু অন্ধ করেন তাদের, করেন হৃদয় কঠিন। পাছে চক্ষুতে দেখে, অন্তরে বুঝে, আসে যদি তারা ফিরিয়া, আর আমি তাহাদের দি সুস্থ করিয়া। এরিক, চোখ খোলো, চেনো, জানো, আর এগো। তুমি আমার প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারো। আমার হাত তোমার কাঁধে রয়েছে এরিক, আর ভেঙে পড়ো না। সময় এসে গেছে তোমার উঠে দাঁড়ানোর। তুমি চিন্তা করো না এরিক, একদম চিন্তা করো না। যখনই চোখ বন্ধ করে করো হাতে তুমি আমাকে স্মরণ করবে, তোমার সামনে তোমার পিতা পরমেশ্বর এসে হাজির হবে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো বাক্যে, কোনো না কোনো হাওয়াতে তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে। অতএব চিন্তা করো, ওঠো। আমি এখন আসি, আমি এখন আসছি। চকিতে এরিকের ঘুম ভাঙে। উঠে দেখে এক জ্যোতির্ময় আলোকের কিছু কিরণ ওর শরীরটাকে পুরো সিক্ত করে তুলেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। পাখিদের কলরবে আর সূর্যের সুন্দর স্নিগ্ধ মাখানো আলোতে ওর ঘুমটা ভাঙে। জাস্ট ঘুম থেকে উঠতে না উঠতেই, কিরে বাবু ওঠ, সকাল হয়ে গেছে, আর কতক্ষণ শুনি। মাকে কিছু বলতে যাচ্ছিল কি, মুখটা যেন কেউ একজন বলল, এখন নয়, এখনো সময় আসেনি। পেশেন্স।
হ্যাভ পেশেন্স। ওখানে বসেই একবার প্রে করে নিল। প্রভুকে প্রে করার পর চোখটা খোলার সাথে সাথে জাস্ট চায়ে চুমুক দেবে কি আচমকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করাতেই ওপার থেকে হ্যালো। এরিকের সাথে 5 মিনিটের কনভারসেশন। এরিকের তখন চোখগুলো জলজল করছিল। ওর মাও খালি কাপটা হাতে নিয়ে এরিকের দিকে তাকিয়েছিল আর বারবার ইশারায় জিজ্ঞেস করছিল, বাবু কে কে বাবু? এরিকের তখন সেই সময় আর কোনো মুখে কথা নেই। ওপার থেকে বারবার খালি একটাই প্রশ্ন ঘটে আসে, এরিক এরিক ওকে। বাস জাস্ট ফোনটা রাখার পরেই এরিক যেন হাতের মুঠোর মধ্যে যেন কত সুন্দর সুন্দর যেন পুরস্কার পেল। হ্যাঁ, পুরস্কার। প্রভু ওর জন্য সেই পুরস্কারের ঘোষণাটাই কিন্তু সেদিন রাত্রির বেলা করে গেছিল। সেই পুরস্কার নিয়ে কিন্তু উছলে উঠেছে সমুদ্রে উত্তাল হাওয়া। বিশ্বাস করে সেই সমুদ্রেই কিন্তু প্রভুর সাথেও পা ফেলল আর তরতরিয়ে এগিয়ে চলল। হ্যাঁ, অদ্ভুতভাবে এক মিরাকেলই বটে। মিশনারিজ থেকে একটা ফোন আসে, যেখানেও 3 মাস আগে ইন্টারভিউ দিয়ে এসেছিল বাইরে। আর সেই কলটা আসে ওখানে ওর জয়েনিংয়ের কথা বলার জন্য। নেক্সট মান্থেই ওর জয়েনিং। অদ্ভুত এক আনন্দের শিহরণ। সেই ফিলিংস কাউকে বোঝানোর মতো নয়। কাকেই বা বোঝাবো? আমার প্রভু ছাড়া, আমার মা ছাড়া আর এই অন্তত সময় পৃথিবীতে আর কেউ নেই। জানো তো মা, এটাই বড্ড আফসোস লাগে। কেন তুই সারিকে ফোন? থাক মা প্লিজ, ওই এক প্রশ্ন, এক কথা। আমি কাকে শোনাবো ফিলিংসের কথা, যার মধ্যে তো কোনো ফিলিংসই নেই? তোমার ছেলেকেই এতদিন ধরে যে ফিলিংস দিয়ে বোঝাতে পারলো না, আর তাকে আমি শোনাবো ফিলিংসের কথা? থাক মা থাক। তার থেকে বরং এই মাসের মধ্যে ব্যাগ ট্যাগ কিনে কাটে যা করার রেডি করো। আমরা কিন্তু 5 দিন থাকতে থাকতেই ওখানে কিন্তু পৌঁছাতে হবে সব ব্যবস্থা করার জন্য। মা, ওরাই বলেছে সমস্ত কিছু রেডি করে দেবে। আমি পরে ব্যাপারটা নিয়ে তোমার সাথে আলোচনা করব। এখন আমাকে একটুখানি প্লিজ একা ছেড়ে দাও। ঠিক চকিতে সেই সময় আসে সারির ফোন। ফোনটা রিসিভও করে এরিক। হ্যালো। সারিক ওপার থেকে বলে ওঠে, কি করছো? জাস্ট ঘুম থেকে উঠলাম। ও, অদ্ভুত প্রশ্ন সারিকের সাথে আর এরিকের সাথে। কি অদ্ভুত, খালি কয়েকটা প্রশ্ন লেনদেন। ওকে কোনো দিনও আর বোঝানোর সেই স্কোপটা আর দেবে না এরিক। খালি এইটুকু জানিয়ে দিল, সারি জানি না তুমি কতটা আমাকে মিস করছো বা করবে, বাট আই অলওয়েজ মিস ইউ। আর আরেকটা কথা, আমরা নেক্সট মান্থে বাইরে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো। সেই সেই এক জিনিস, কোনো উত্তর নেই। একটাই উত্তর ভেসে আসলো, ও আচ্ছা, কবে যাচ্ছ? আর কোনো রকম কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এরিক ফোনটা কেটে দেয়। এরিক এর যাওয়ার দিন এগিয়ে আসে। মাত্র হাতে আর কয়েকটা মাত্র ঘন্টা। ফ্লাইটের টিকিট থেকে শুরু করে ব্যাগ গোছানো সবই মোটামুটি কমপ্লিট। পুরনো জায়গা ছেড়ে যাওয়ার আগে একটা আলাদা যা অনুভূতি, সেই অনুভূতিটাই গ্রাস করছিল। কিন্তু প্রভু বলেছেন একটাই কথা, মনে সাহস সঞ্চয় করো আর এগিয়ে চলো। তো সেই জিনিসটাকেই নিয়ে আস্তে আস্তে করে চৌকাঠ থেকে পা দেয়। ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত অনেকবার এরিক জানে ওর মোবাইলটা ভাইব্রেট হতে থাকে। হ্যাঁ, সারি অনেকবার ফোন করেছিল, কিন্তু আর কিছু করার নেই, আর কিছুই করার নেই।
অনেকটাই সময় পেরিয়ে গেছে এরিককে বোঝার জন্য। তাই এরিক আজ আলবিদা জানালো ফ্লাইটের সেই কাচের জানলা দিয়ে মেঘের রাজ্য থেকে তার পুরনো সমস্ত স্মৃতিগুলোকে। গুড বাই, গুড বাই সারি, অ্যান্ড গুড বাই আমার সমস্ত রকম স্মৃতি। আমি চললাম আমার প্রভুর ইচ্ছা। ভিউয়ার্স, এতক্ষণ ধরে ছিল এটা এরিক আর সারির হয়তো গল্প, বাট এই এরিক আর সারির এই গল্পের মাঝখানে ভিউয়ার্স একটা জিনিস বলে রাখি, এটাও এক অদ্ভুত রকমের কিছু শিক্ষা। সত্যি, মানুষ পাশে থাকতে যদি সে তার নিজের অনুভূতিগুলোকেও বুঝতে না পারে, জড়াতে না চায়, টেনে নিয়ে যেতে না চায়, তাহলে সেখানে কিছু বলার নেই। এরিক আজকে এই জায়গাটা প্রভুর ইচ্ছায় পেয়েছিল বলে তাকে হয়তো বোঝাতে পারল। জানি না পরবর্তীকালে এরিকের সঙ্গে আর সারির দেখা হবে কিনা, বাট এরিক কিন্তু আয়রন ডিটারমাইন্ড যে আর কোনোদিনও সে দেখা করবে না। এরিকের প্রচণ্ড প্রচণ্ড অভিমান হয়েছিল, তার ভালোবাসার পরে নয়, তার অনুভূতিগুলোর পরে। ভিউয়ার্স, এরিক আর সারির এই চরিত্র অদ্ভুতভাবে কিন্তু কিছু শিক্ষা দিয়ে যায়। সত্যি তো তাই। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু এই অনুভূতিগুলোর কাছ থেকে কিন্তু আমরা একটা প্রচণ্ড পরিমাণের কিন্তু আঘাত পেতে থাকি, যেটা আমাদের নেগেটিভ জায়গাগুলোকে তুলে আনতে থাকে। আর সেই জায়গাটাকে ফুলফিল করার মতো কিন্তু আর কোনো মানুষ পাওয়া যায় না। আমরা কুয়ো পাই, কিন্তু কুয়োর থেকে জল দেওয়ার মতো কোনো মানুষ পাই না। আর সেই রকম মানুষ একজনই ছিলেন যিনি অনন্ত জীবনের তৃষ্ণার খোঁজ দেখিয়েছিলেন, তিনি স্বয়ং প্রভু যিশু। তাই বাইবেল, সেই বাইবেলই কিন্তু এরিকের লাইফটাকে এক নেগেটিভ থেকে পজিটিভের দিকে তুলে নিয়ে যায়। সো ভিউয়ার্স, আমরাও চাইব যে আপনারাও কিন্তু সেইভাবে এগোন। প্রতিটা বচন, প্রতিটা বাক্য যা আদিতেও ছিল, এখনও আছে, পরবর্তীকালেও থাকবে। এটা আমাদের নিজেদের মোটিভেশনে তৈরি করা একটা সুন্দর ছোট্ট গল্প, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হলো না হলো সেটা ছেড়ে রাখলাম আমাদের প্রভুর ওপর, প্রভুর ইচ্ছায়। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড শুভরাত্রি।